থেকে পাওয়া একটা খুব পুরনো ডাক্তারি লেখার গভীরে যাব। হুম। এখানে দুটো প্রতিকারের কথা বলা আছে, অ্যাগনাস কাস্টাস আর আইল্যান্থাস গ্ল্যান্ডুলোসা। আমাদের লক্ষ্যটা হলো প্রতিকারগুলো কিসের জন্য ছিল সেটা তো জানবই। কিন্তু তার থেকেও বড় কথা হলো সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা মানুষের অসুস্থতাকে কিভাবে দেখত, তাই না? একদম। শারীরিক আর মানসিক অবস্থাকে তারা কিভাবে বর্ণনা করত, চলুন সেটাই খতিয়ে দেখি। এখানকার আকর্ষণীয় বিষয় হলো এই লেখাগুলো কিন্তু শুধু রোগের একটা শুকনো তালিকা নয়, না, একেবারেই না। বরং অসুস্থ মানুষের এক একটা জীবন্ত ছবি তুলে ধরে। ভাষা আর বর্ণনার ভঙ্গিটা দেখলেই বোঝা যায় সেই সময়ের সামাজিক দৃষ্টিভঙ্গি কেমন ছিল। আচ্ছা, তাহলে চলুন প্রথম প্রতিকারটা নিয়ে শুরু করা যাক, অ্যাগনাস কাস্টাস। হ্যাঁ। লেখাটার শুরুটা বেশ চমকপ্রদ। বলা হয়েছে এটা সেসব পুরনো রোগীদের জন্য যারা যৌন বাড়াবাড়ি এবং গোপন অভ্যাসের কারণে ভেঙে পড়েছেন। এখানে মূল ধারণাটা হলো এই প্রতিকারটি সেই ব্যক্তিদের জন্য যারা তাদের অপব্যয়িত জীবন নিয়ে অনুতপ্ত। আর তার ফলে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ঠিক। এখানে শারীরিক দুর্বলতার পাশাপাশি এক ধরনের গভীর মানসিক অবসাদ বা দুঃখবোধের কথা বলা হয়েছে। লেখাটিতে নারী ও পুরুষের জন্য আলাদা কিছু উপসর্গের কথাও তো বলা আছে, তাই না? হ্যাঁ, আছে। যেমন নারীদের ক্ষেত্রে বিয়ের পর যৌন অনুভূতির অভাব, বা ধরুন সন্তান জন্মের পর স্তনে দুধ না আসা, এই ধরনের সমস্যা। আর পুরুষদের ক্ষেত্রে যে বর্ণনাটা, সেটা তো আরও করুণ। এক করুণ বিষণ্ণ যুবকের কথা বলা হয়েছে। হ্যাঁ, যে নববিবাহিত কিন্তু পুরুষত্বহীনতায় ভুগছে। তার যৌনাঙ্গ শিথিল ও ঠান্ডা, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এমনকি মনে আত্মহত্যার চিন্তাও আসছে। ঠিক। লেখাটিতে এই অবস্থাকে নিউরাস্থেনিয়া বলেও উল্লেখ করা হয়েছে, যা দিয়ে তখন স্নায়ুবিক দুর্বলতাকে বোঝানো হতো। তাহলে এবার দ্বিতীয় প্রতিকারটির দিকে নজর দেওয়া যাক। এটা তো সম্পূর্ণ ভিন্ন ধরনের রোগের কথা বলছে, আইল্যান্থাস গ্ল্যান্ডুলোসা। একদম ভিন্ন। এটার ডিপথেরিয়া, স্কারলেট ফিভার বা রক্ত দূষণের মতো গুরুতর সংক্রামক রোগের জন্য ব্যবহার হতো। বিশেষ করে মারাত্মক ধরনের স্কারলেট ফিভারের ক্ষেত্রে। হ্যাঁ, আর এই রোগের লক্ষণগুলো বেশ ভয়ঙ্করভাবে বর্ণনা করা হয়েছে। যেমন বলা হচ্ছে, রোগীর সারা গায়ে সাধারণ র্যাশের বদলে লাল ছোপ ছোপ দাগ দেখা দেয়। আর এখানে কিছু চাঞ্চল্যকর বিবরণও রয়েছে। বলা হয়েছে রোগীর মুখমণ্ডল বেগুনি আর ফোলা দেখায়, মাড়ি, নাক, এমনকি চোখ দিয়েও নাকি রক্তকটপর। এটা আসলে সেপসিস বা রক্তদূষণের একটা ভয়ঙ্কর ছবি। রোগী এক ধরনের ঘোরের মধ্যে থাকে, তার নিঃশ্বাসের দুর্গন্ধ হয়। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল রোগীর হ্যালোসিনেশন হয়। হ্যাঁ, ওই যে ইঁদুরের মতো ছোট প্রাণী দৌড়াতে দেখার ব্যাপারটা ভাবা যায়। লেখাটি থেকে একটা ঐতিহাসিক তথ্যও পাওয়া যায়। কিন্তু বলা হয়েছে যে ব্রুকলিনে একবার স্কারলেট ফিভারের মহামারীর সময় ও আচ্ছা, এই প্রতিকারটি ব্যবহার করে অনেক রোগীর মারাত্মক অবস্থাকে হালকা অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়েছিল। তার মানে সেই সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ ছিল। খুব গুরুত্বপূর্ণ। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই পুরনো লেখা থেকে আমরা দুটো একেবারে ভিন্ন ধরনের প্রতিকারের কথা জানলাম। একটা দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক অবসাদের জন্য, আর অন্যটি জীবনঘাতী সংক্রামক রোগের জন্য। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর বর্ণনার ভঙ্গি। হ্যাঁ, ভাষাটা। এখানে রোগকে শুধু উপসর্গের তালিকা হিসেবে দেখা হচ্ছে না, রোগীর মানসিক অবস্থাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ওই করুণ বিষণ্ণ যুবক বা বেগুনি এবং ফোলা মুখ। ঠিক। এই ভাষাগুলো শুধু তথ্য দেয় না, চোখের সামনে একটা ছবি তৈরি করে। সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। অতীতের এই ধরনের ব্যক্তিগত এবং বর্ণনামূলক দৃষ্টিভঙ্গির সাথে আজকের ডেটা নির্ভর আধুনিক চিকিৎসা পদ্ধতির তুলনা করলে কি চোখে পড়ে? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই পরিবর্তনে আমরা কি পেয়েছি, আর এমন কিছু কি হারিয়েছি যা অমূল্য ছিল?